রাধে রাধে বন্ধুরা, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা শুরু করছি ভোর 4:30 থেকে। আর বাইরে কতটা অন্ধকার তোমরা সেটা দেখলে। তো চলো, আজকে যাব আমি আর আমার বোন দুজনেই মায়াপুর। আর আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, আমিও কিন্তু একদম রেডি। আর এখানে বোন রেডি হচ্ছে। আমার বর কিন্তু যাচ্ছে না, ও কিন্তু আমাদের স্টেশনে ছাড়তে এসেছে। আর একেবারে কিন্তু আমাদের হোটো স্টেশন থেকেই দুটো কৃষ্ণনগর টিকিট কেটে নিয়েছি। আর ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে ও কিন্তু বেরিয়ে গেছে। আর আমাদের কিন্তু ট্রেন চলেও এসছে। আর আমাদের এখান থেকে কিন্তু 5:15 ট্রেন ধরেছিলাম। আর এত সকালের ট্রেন, এতটাই ভিড় হবে কি বলবো। তো যাই হোক, ট্রেনের ভিড় ঠেলতে ঠেলতে আমরা কিন্তু শিয়ালদাতে পৌঁছে গেছি। আর অত সকালে না কিছু খাওয়ার সময় ছিল না, অনেক ভোরবেলা উঠেছিলাম। সেই জন্য এখান থেকে দুটো কফি নিয়ে নিলাম। কফিটা কিন্তু বেশ খেতে ছিল। তো যাই হোক, কফি খেতে খেতে দেখলাম কৃষ্ণনগর লোকাল কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কথাই আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই দুজনে একলাই বেরিয়ে গেছি। শিয়ালদা থেকে ট্রেনের টাইম ছিল 6:55, আর 10 মিনিট বাকি রয়েছে ট্রেন ছাড়তে। আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। অবশেষে ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমেই ছেড়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু কৃষ্ণনগর স্টেশনের 2-3টে স্টেশন আগে। যতদূর চোখ যায় তত দূর কিন্তু কলা গাছ, শুধু কলা গাছ। আর আমরা কিন্তু কাছাকাছি প্রায় চলে এসেছি। আর ট্রেন কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলেও এসছে। আর ব্যাগগুলো না ভীষণ বাড়ি ছিল যখন নামাচ্ছিলাম। 3 ঘন্টা ট্রেন জার্নি করে তারপর পৌঁছালাম। চলো এবার। সত্যি বলতে কি, যখন না স্টেশনে নেমেছিলাম, আকাশটা না এত সুন্দর দেখতে লাগছিল, এত পরিষ্কার ছিল, এত ঝলমল করছিল না কি বলবো। রোদ ছিল, কিন্তু সত্যি বলতে রোদটা না গায়ে লাগছিল না, এত ভালো লাগছিল। তো চলো, স্টেশনের পেছনেই রয়েছে টোটো স্ট্যান্ড। আর আমাদের না একটু ভুল হয়েছিল, আমরা যদি টোটো না ধরে অটো ধরতাম তাহলে খুব ভালো হতো। টোটোতে নিয়েছিল 100 টাকা, আর অটোতে হলে 60 টাকা মতোই নিত। তো যাই হোক, তীর্থস্থানে এসে এখন অত কিছু ভাবলে চলবে না, কারণ আমরা এখনও পৌঁছাইনি। তো আমরা কিন্তু স্বরূপগঞ্জের হুলোর ঘাটে চলে এসেছি। আর এখানকার টিকিট মূল্য তোমরা দেখতেই পাচ্ছ, 3 টাকা করে। তো হচ্ছে হুলোর ঘাটে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আমরা লঞ্চ ধরবো, তারপরে আমরা পৌঁছে যাব। আমরা কিন্তু এখান দিয়েই নৌকা ধরবো। আর নদীর জলটা দেখো, এত সুন্দর, এত পরিষ্কার, এত স্বচ্ছ, কি বলবো। চারিদিকের পরিবেশটা না এত মনোরম পরিবেশ, সত্যি খুব ভালো লাগছিল এখানে এসে। আর এই যে চলে এসছে আমাদের জলযান। একটা কথাই ভাবছিলাম যে এর মধ্যে কিভাবে সাইকেল বাইক তোলে আর কিভাবে নামানোর সময় নামায়। আমার তো ভীষণ ভয় লাগছিল। আর আমি কিন্তু ধারে জায়গা পেয়ে কিন্তু বসে পড়েছি, আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর এখান থেকে কিন্তু আসতে, মানে নদী পার হতে মাত্র 2 মিনিট সময় লাগে। আর ওখান দিয়েই কিন্তু আবার আমরা টোটো ধরেছিলাম। আর রাস্তার পাশে পাশে তোমরা যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, মন্দিরগুলো না সত্যি ভীষণ সুন্দর ছিল। আর আমরা যদি হেঁটে আসতাম, হেঁটে আসতে কিন্তু মিনিমাম 20-25 মিনিট সময় লাগতো। আমরা যদি হেঁটে আসতাম না, অবশ্যই মন্দিরগুলোতে ঢুকতাম। কিন্তু অত ট্রেন জার্নি করার পর আর ইচ্ছা হচ্ছিল না হেঁটে আসার। আর টোটোতে করে যখন আসছিলাম তখন কিন্তু অনেক দূর থেকেই দেখেছিলাম মন্দিরটা। ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল যে কখন ভেতরে যাব, কখন সব কিছু দেখব, কখন ভগবানকে দেখব। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। আর আমরা কিন্তু রাস্তার এপারে রয়েছি। তো চলো মেন গেট দিয়ে ভেতরে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কতটাই সুন্দর। হ্যাঁ, তোমাদের সব কিছুই ঘুরিয়ে দেখাবো, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমার পেছনে যে কুটিরটা দেখতে পাচ্ছ, এই যে হরিনাম সংকীর্তনের কুটিরটা, এখানে কিন্তু 24 ঘন্টাই হরিনাম সংকীর্তন হয়। আর এখান থেকে কিন্তু আমরা একেবারে খাওয়ার কুপনটা কেটে নিয়েছি, কারণ এটা হচ্ছে মেন গেটের সামনেই ছিল। আর আমরা কিন্তু দুটো খাওয়ার কুপনও কেটে নিয়েছি। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমরা কিন্তু গদা ভবনেই চলে এসেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আমরা কিন্তু গদা ভবনে অনলাইন রুম বুকিং করেছিলাম। তো চলো তোমাদের ভিতরটা একবার দেখাই। তার আগে বলি, এই যখন গদা ভবনের সামনে আসি, আচ্ছা, আমরা যখন কোনো সিনেমা দেখি, সিনেমাতে যে বাড়িগুলো হয়, এই হাভেলি টাইপের যে বাড়িগুলো হয়, ঠিক না, ভবনটা সেই রকমই লাগছিলো। শুধু এই ভবনটা বলে নয়, এখানকার প্রত্যেকটা ভবনে কিন্তু ওই ধরনের। আমার তো ওই রকমই লাগছিলো। তো চলো, আমরা এখন রিসেপশানে রয়েছি। তো এখন কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো এবার হচ্ছে আমাদের রুমে যাওয়া যাক। তো গাইস, আমরা কিন্তু গদা ভবনে
রুমটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, দুটো আলাদা বেড ছিল, অ্যাটাচ বাথরুম ছিল। আমরা দুটো মেয়ে গেছিলাম, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমরা খুব ভালোভাবে ছিলাম। তো 4:30টার সময় বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো অবশেষে এখন বাজে 11:30, এখন আমরা চলে এসেছি, আর এটাই হচ্ছে আমাদের রুম। তো এবার আমরা একটু ফ্রেশ হবো, অনেকক্ষণ ট্রেন জার্নি করে এসেছি, ভীষণ কষ্ট হয়েছে, খিদেও পাচ্ছি। তো চলো আর একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। মাঝখানে একটু রেস্ট নিচ্ছিলাম, খুব কষ্ট হয়েছিল। এবার আমরা একটু বেরোচ্ছি ঘুরতে, তো এবার কোথায় কোথায় ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ডান দিকে রয়েছে আমাদের ঘর, আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। আমাদের রুমের নিচের ফ্লোরে যে ছাদটা রয়েছে, এখান থেকে কিন্তু পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এই মন্দিরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও ইনকমপ্লিটই আছে। এটা কিন্তু 2025-এই পুরো কমপ্লিট হবে। তো চলো আস্তে আস্তে তোমাদের সবটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা কিন্তু এখন মেন মন্দিরের সামনে রয়েছি, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। তো বাইরে থেকেই কিন্তু পঞ্চতত্ত্বের ঠাকুরগুলো দেখা যাচ্ছে। তো চলো, তো একবার ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, বাইরে থেকে যদি এতটা সুন্দর লাগে, তাহলে ভেতরে গেলে কতটা সুন্দর লাগবে। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে যতটা দেখানো যায় একটু দেখালাম। ফোনটা জমা রেখেই ভেতরে যেতে হবে। তো চলো, মন্দির থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। মন্দির থেকে বেরিয়ে দেখি অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর এখানে কিন্তু রাতের খাবার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। খাওয়ার পর আর ভালো লাগছিল না ভিডিও করতে। তারপর 4:30টার সময় উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর উঠেই কিন্তু একদম রেডি হয়ে গেছি। খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ এই সময়তেই মঙ্গল আরতি শুরু হয়ে যায়। আর বেরিয়ে দেখি এখানে কিন্তু কেউ ওঠেনি। আর দেখো, অন্ধকারে মন্দিরটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আমরা কিন্তু এখন ভবনের গেটের সামনে রয়েছি, আর বেরিয়ে না কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কোন দিক দিয়ে মন্দিরে যাব। ভোরবেলা দুজনে বেরিয়েছি মঙ্গল আরতির জন্য। চারিদিকে অন্ধকারের কারণে মন্দিরটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো আমাদের সামনে একটা প্রভু যাচ্ছে, ওনার পিছন পিছন যাব, কারণ এই সময় সব কিছু তালা দেওয়া বন্ধ করা আছে। তারপর দুজনে জানতে পারলাম আমরা কিন্তু ভবনের সামনে যে রাস্তাগুলো রয়েছে সেখানেই ঘোরাঘুরি করছিলাম, আমরা কিন্তু এর বাইরেই বার হইনি। বাইরে বেরিয়ে দেখি অনেক মানুষ কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছে মন্দিরে যাওয়ার জন্য, কারণ তাড়াহুড়ো করে না গেলে ভগবানের সামনে দাঁড়ানো যায় না, অনেক পেছনে থাকতে হয়। তো চলো, ফোনটা এখন ব্যাগের মধ্যে রাখি, ভেতরে ফোন অ্যালাউ নেই, বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। মন্দির থেকে বেরোতেই দেখলাম সকালের আলো ফুটে গেছে, আর এত সকালে চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল। তো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি, একটু রুমে যাব, তা একটু ফ্রেশ হবো, আর একটু টিফিন করবো, তারপরে আবার বেরোবো। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে ভবনগুলো আগে তোমাদেরকে দেখালাম বা এখনো পর্যন্ত দেখাচ্ছি, আমি কিন্তু ভবনের নাম বলবো না, কিন্তু সেই নামেরই ভবনের গায়ে কিন্তু আঁকা রয়েছে। আর এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, যে ভবনটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু চক্র ভবন। তো গাইস, মেন মন্দিরের সামনে যে চক্র ভবন আছে সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি। সকালের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আর তোমরা দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু আকাশে কোনো রোদ নেই, খুব সুন্দর হাওয়া হচ্ছে, আর সুন্দর পাখির আওয়াজ, এখানে সত্যিই খুব সুন্দর লাগছে। তো আমরা এখন দুজনে মিলে বাইরের দিকেই যাচ্ছি। ব্রাশ এনেছি, সঙ্গে করে কোলগেট আনি। তো দেখি যাই কোথায় কোন দোকানে পাওয়া যায়। হ্যাঁ, ভোরবেলাতে উঠে মুখ টুক ধুয়ে রেডি হয়েছিলাম, শুধুমাত্র ব্রাশটা করা হয়নি, কলগেটটার সঙ্গে আনিনি বলে। আর এখানে জিজ্ঞাসা করাতে কিন্তু এখানে কলগেটটা পেয়েও গেলাম। এবার একটা তিলক মাটি কিনবো, বারবার টাকা দিয়ে তিলক কাটাটা, তার থেকে বরং কিনে নিই, ঘরে গিয়ে তিলক কাটবো। তিলক মাটি কেনার পর ভগবানের পিকচারগুলো দেখছিলাম। সত্যি বলতে কি, পৃথিবীতে এর চেয়ে সুন্দর বোধহয় আর কিছু হয় না, হতে পারে না। আর এখানে কিন্তু আমি ভগবানের পিকচারগুলোই দেখছিলাম। কি বলতো, যখন যেটা করার, যখন যেটা কেনার, তখনই কিন্তু সেটা করে ফেলা উচিত। তারপর করতে গেলে সেটা কিন্তু আর হয় না। আর ঠিক সেটাই আমার সাথেই হয়েছিল। আমি ভেবেছিলাম যে এগুলো এখন কিনবো না, এখন তো বেরিয়েছি, কিছুক্ষণ পরে এসে কিনবো, তারপর আর সময় হয়ে ওঠেনি। আমরা কিন্তু এখন রুমে চলে এসেছি, রেডি হব, আবার রেডি হয়ে আবার বের হব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। তো গাইস, আমি এখন খাবার কিনতে যাচ্ছি, নিচে যে খাবারের দোকানগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, তো
আজকে হচ্ছে বোনের জন্মদিন, দেখা যাক ওখানে কী ভালো ভালো খাবার পাওয়া যায়। তো চলো। সত্যি সব জায়গাতেই কেন ফোন অ্যালাউ নেই বুঝতে পারি না। এখানে যখন খাবারের ভিডিও করছিলাম ওরা কেউ বুঝতে পারেনি, যখন আমি বিল করতে গেছি তখনই ওরা দেখে বলছে তুমি খাবারের ভিডিও করছো কেন, এক্ষুনি ভিডিও বন্ধ করবে, করার পর যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা ডিলিট করবে। তো আমি কিন্তু ভিডিও বন্ধ করেছিলাম, ডিলিট কিন্তু করিনি। খাবার দাবার নিয়ে নিয়েছি, তো চলো ভেতরে যাওয়া যাক। খাবারটা আনার পর বোন কিন্তু খুলে খুলে দেখছিল কি কি খাবার এনেছি, কারণ আমাদের দুজনেই কিন্তু খুব খিদে পেয়েছিল। আর পিৎজাটা বার করার সময় ও বলছিল যে এই সকালে পিৎজা আনতে গেলি কেন। তো যাই হোক, কী কী খাবার এনেছি চলো তোমাদেরকে একবার দেখাই। তারপর ছিল ছোট একটা কাপ কেক ওর বার্থডের জন্য, আর তারপর নিয়েছিলাম দুটো মিষ্টি, আর আমাদের বাঙালিদের সকালের যেটা প্রিয় জলখাবার পরোটার আলুর তরকারি। বাটি ফাটি নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া করে আবার স্নান টান করে রেডি হয়ে বার হতে হবে। এখন কিন্তু 1:30 বাজে, আর এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো। তো খাবার মেনুতে কি কি আছে আর সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, রেডি হয়ে একেবারে খেতে গেলে ভালো হতো, কিন্তু যখন সন্ধ্যেবেলা হচ্ছে সন্ধ্যা আরতির সময় মন্দিরে ঢুকবো তখন কিন্তু ওই খাওয়া জামা কাপড় পরেই মন্দিরে যেতে হবে, সেই জন্য আর রেডি হলাম না, খাওয়া দাওয়া করেই তারপরে রেডি হব। তো চলো খাবার মেনুতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। খাওয়ার জন্য আমরা এখানে দুটো কুপন নিয়ে নিয়েছি, আর কুপন দেখালেই কিন্তু তারপর ভেতরে যেতে দেবে। তো ভেতরের জায়গাটা কতটা বড়, এখানে কতজন লোক একসাথে বসে খেতে পারবে চলো তোমাদেরকে একবার দেখাই। তোমরা পুরো জায়গাটা দেখো, এখানে কিন্তু 1000 থেকে 2000 লোক অনায়াসে বসে খেতে পারবে, জায়গাটা এতটাই বড়। এবার এখান দিয়ে প্লেট নিয়ে নেবো খাওয়ার জন্য। আর খাওয়ার মেনুতে প্রথমে কি কি রয়েছে চলো। এখানে কিন্তু প্রথমে আছে গরম একদম ধোঁয়া ওঠা ভাত, তারপরেই আছে ডাল, আর এখানে পটল আলুর একটা সবজি, আর তারপরে দিয়েছে রুটি। হ্যাঁ, এখানে ভাত রুটি দুটোই দেয়। আর তারপরে ছিল ক্যাপসিকাম আলু পনির দিয়ে একটা তরকারি, বেগুনি ছিল, আর ছিল পায়েস। এবার আমরা পছন্দের জায়গা মতো বসে পড়বো। আমাদের দুজনেরই কিন্তু খাবার নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু ভাত ডাল সবজিটা খেয়ে কিন্তু মানে তোমরা বুঝতেই পারছো আমার মুখের এক্সপ্রেশনটা দেখে। তারপর পায়েসটা টেস্ট করার পর দেখলাম অমৃত ছিল, মানে পায়েসটা অমৃত খেতে ছিল। আমরা বাড়িতে যত রকমেরই খাবার খাই না কেন, প্রসাদের আগে কোনো খাবার হতেই পারে না। তো চলো, আমাদের খাবার কিন্তু শেষ হয়ে গেছে, উচ্ছিষ্ট পাতাটা এবার ফেলে দিই। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, তারপরে রেডি হয়ে বের হবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। কিন্তু একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার হচ্ছে তিলকটা কাটতে হবে, কোনোদিন কাটিনি, এই ফার্স্ট টাইম। কারণ এখানে এসে খালি কপাল নিয়ে ঘুরে একটা বাড়ি দেখায়, সেজন্য তিলক কেটে তো ঘুরতেই হবে। আমার কিন্তু তিলক কাটা কমপ্লিট, এবার হচ্ছে একটা টিপ করবো, তারপর আমি রেডি হয়ে যাবো। আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর আমাদের রুমের নিচেই হচ্ছে যে ব্যালকানিটা আছে, এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। তো এখান থেকে কিছু ছবি টবি তুলবো, তারপর হচ্ছে যাবো মায়াপুর গোশালাতে। তো চলো, সামনেই যে দোকানগুলো ছিল এখানে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রয়েছে। আর ওপরে যে শাড়িগুলো ঝোলানো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমাদের ভবনের পাশে দেখলাম একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম এদিক থেকে কোথায় যাওয়া যায় তাই দেখার জন্য। আর এখানে দেখলাম গৌরনীতায় ধর্মশালা রয়েছে, মানে এখানেও কিন্তু অনেক মানুষ থাকেন। আমার পিছনে যে ভবনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নামহাট্টি ভবন। চলো এবার নামহাট্টি ভবনটা ঘুরে আসি। গেট দিয়ে ভেতরে যেতেই শুনলাম ভবনের ভিতরে নামহট্ট হচ্ছে। আর গেটের ভেতরে যে প্রভু দাঁড়িয়েছিলেন উনি বলছিলেন যারা যারা ভেতরে ঢুকছে তাদের কিন্তু অবশ্যই বসে নামহট্ট শুনতে হবে, বাইরে কিন্তু বেরোনো যাবে না। আর আমরা তো বেরিয়েছি গোশালাতে যাওয়ার জন্য, সেই জন্য আর ভেতরে যাওয়া হয়নি, বাইরে বেরিয়ে আসতে হয়েছিল। আর বাইরে থেকেই যেটুকু দেখানো সম্ভব সেইটুকু দেখিয়েছি। তো এবার মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান থেকেই কিন্তু আমরা যাব গোশালাতে। আর আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ভবনের গায়ে যে আঁকা থাকবে সেই ভবনের নাম কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। আর এটা কিন্তু শঙ্খ ভবন, শঙ্খ আঁকা রয়েছে।
এখানে যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ আসলে কিন্তু কারোরই কোনো অসুবিধা হবে না, কারণ এখানে যে কোনো খাবার ছোট বড় রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর শুধু রেস্টুরেন্ট না, এখানে কিন্তু সব রকম দামেরই থাকার জায়গাও তোমরা পেয়ে যাবে। এই গৌরাঙ্গ কুটিরের সামনেই রয়েছে অন্নদা কমপ্লেক্স, যেখানে ফ্রিতে খাওয়ানো হয়। আর আমি এসে এখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করছিলাম কখন থেকে খাওয়ানো শুরু হয়, কুপন কাটতে হবে কিনা। আর একটু এগিয়ে যেতেই দেখলাম গরুর গাড়ি আসছে। আমার তো খুব ইচ্ছা করছিল গরুর গাড়ি চড়তে, কারণ কোনোদিন গরুর গাড়ি দেখিনি। এখানে আসলে প্রচুর প্রচুর ভবন, প্রচুর কুটির তোমরা দেখতে পাবে। আর মায়াপুরে এসে যে কোনো প্রান্তেই তুমি যাও না কেন, কোনো অসুবিধা হবে না, একজন করে সিকিউরিটি গার্ড কিন্তু সব জায়গায় রয়েছে। তো আমরা কিন্তু গোশালাতে চলে এসেছি। গোশালাতে এসেই গরুগুলোকে খুঁজছিলাম, তারপর জানতে পারলাম গরুগুলো রয়েছে ওপরে। আর ভেতরে ঢুকতেই দেখলাম এখানে প্রচুর গরু রয়েছে, প্রচুর প্রচুর গরু রয়েছে এখানে। গোশালাতে এসে এখান থেকে ঘি, দই, লস্যি অবশ্যই তোমরা টেস্ট করো। আমরা নিয়েছিলাম 1 গ্লাস করে লস্যি, খুব সুন্দর খেতে ছিল। আর লস্যি খাওয়ার পর দেখলাম বাইরে দাঁড়িয়ে রয়েছে গরুর গাড়ি, আর সেই জন্যই আমরা ভাবলাম হেঁটে হেঁটে আর যাবো না, গরুর গাড়ি যখন দেখতে পেয়েছি গরুর গাড়িতে করেই আজকে যাব। আর গরুর গাড়ি তো গরুর গাড়ি, এত আস্তে আস্তে যাচ্ছিল, ভাবছিলাম গরুর গাড়িতে না গিয়ে হেঁটে হেঁটে গেলে হয়তো অনেক আগেই পৌঁছে যেতাম। আর না, সব থেকে বড় কথা এগুলো চড়া মানে একটা আলাদাই আনন্দ। এরপর আমরা এসেছিলাম 3D ডিজিটাল থিয়েটারে। এখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ না, আর চারিদিকটা অন্ধকার থাকার কারণে কিন্তু ক্যামেরা খুব কষ্ট করে অন করেছিলাম যাতে কেউ দেখতে না পায়, আর কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে এবার যাব সমাধি মন্দির। আর সমাধি মন্দিরের কাছেই কিন্তু অনেক দোকান রয়েছে, আর সমাধি মন্দিরটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। এর ভেতরে আর যাওয়া হয়নি। রুমে ফেরার পথে যেখানে ফ্রিতে খাওয়ানোর জায়গা ছিল অন্নদা কমপ্লেক্স, এখানে কিন্তু প্রচুর মানুষ লাইন দিয়েছে খাওয়ার জন্য, তাই আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখান থেকে স্টার্ট ছিল সন্ধ্যে 7টা থেকে। আর ভেতরে যাওয়ার পরই দেখলাম এখানেও কিন্তু প্রচুর প্রচুর মানুষ বসে একসাথে খেতে পারবে। সবাই বসে যাওয়ার পর এসেছিল জল, জলের পরে ছিল ভাত, আর ভাতের পরেই ছিল একটা মিক্সড সবজি। সবজির মধ্যে ছিল লাউ, কাবলি ছোলা, আলু দিয়ে একটা তরকারি, আর তারপর ছিল ডাল। আর এইগুলো খাওয়ার পর আমরা চলে এসেছিলাম রুমে। আমরা কিন্তু এখন রুমে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8টা। এখন একেবারে রাত্রে খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখিয়েছি। এবার হচ্ছে রেস্ট নেবো, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল ভোর 3টে। ভোর 3:30 আমরা উঠে পড়েছি। এবার কিন্তু আমরা রেডি হয়ে মঙ্গল আরতির জন্য বের হব। আর বাইরে বেরিয়ে দেখি এখনও পর্যন্ত কিন্তু কেউ ওঠেনি। আর আগের দিনের থেকে আজকের কিন্তু অনেকটা আগেই উঠে পড়েছি। তো চলো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। আজকে ভোরবেলাতে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা কিন্তু দুজনে একা একা বেরিয়ে গেছি। আর এখানে এসেই দেখছি আমাদের থেকেও কিন্তু অনেক মানুষ আগে যাওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছে, কারণ সামনে জায়গা না পেলে পিছনেই দাঁড়াতে হবে। ওদের মতো আমরাও কিন্তু ছুটেছি সামনে দাঁড়ানোর জন্য। তো চলো মন্দির থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন বাজে 5:30। তো আমরা কিন্তু এখন মন্দির থেকে বেরিয়ে গেছি। তো রুমের দিকে যাব, 7টার সময় আবার সিঙ্গার আরতি হবে, তারপর আবার মন্দিরে আসবো। আর এখানে এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু খুব ছোট ছোট, খুব সুন্দর দেখতে লাগছিল। তাই দুজনে দুটো করে তুলে কানে দিয়ে একটু ছবি তুলছিলাম, বেশ ভালো লাগছিল সকালের ওয়েদারটা। আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা বেরিয়ে পড়ব। যেতে একদম মন চাইছে না, কিন্তু কি করব, যেতে তো হবে। দুদিনের জন্য এসেছিলাম, কীভাবে যে দুদিন কেটে গেল সেটাই বুঝতে পারছি না। তো চলো, আর মন খারাপ করে কোনো কাজ নেই। রাধারানী যদি আবার এখানে আনেন তবেই আসতে পারবো। তো চলো এখন রুমে যাওয়া যাক। আর আমরা কিন্তু এখানে ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি, এবার বের হবো। কিন্তু লাস্টবারের জন্য এখানে এলাম ব্যাগ ট্যাগ সঙ্গে করে নিয়ে। খুব কষ্ট হচ্ছে যেতে এখান থেকে। তো চলো, আর দেরি করে লাভ নেই, সেই যখন যেতে হবে। আমার গাড়িটা পাবো না, গাড়ি পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, ট্রেন ধরতেও অনেক দেরি হয়ে যাবে। তো চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক এবার। এখান দিয়ে বেরিয়ে আমরা সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম। বাসে উঠেই আমরা দুজনে ঠিক করলাম আমরা নবদ্বীপ যাব। আর আমরা পৌঁছে কিন্তু দুটো টিকিট কেটে নিয়েছি। আমাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তো চলো লঞ্চে ওঠা যাক।
লঞ্চে উঠেছি। আর ওই যে ওপারে দেখতে পাচ্ছ ওটা কিন্তু নবদ্বীপ ঘাট, যেখানে হচ্ছে দুটো নদী একসাথে মিশেছে, সেটাই দেখার জন্য যাচ্ছি। নবদ্বীপে হয়তো যাবো না, তো দেখা যাক কতদূর যাই। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। যখন লঞ্চে উঠে অনেকটা দূর চলে এসেছিলাম, সত্যি মনের ভেতরটা খুব খারাপ লাগছিল। শুধু একটাই প্রশ্ন মনের ভেতরে, আর কি আসতে পারবো? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দুটো নদীর মধ্যস্থলে চলে এসেছি। একটা হলো ভাগীরথী আর একটা হলো জলঙ্গি। এই দুই নদী কখনোই একে অপরের সাথে মেশে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু নবদ্বীপে পৌঁছে গেছি। আর এখান দিয়ে কিন্তু আমরা রিক্সা ভাড়া করেছিলাম, আর এই কাকুটাই কিন্তু আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে। প্রথমে আমরা এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে। তো চলো, ভেতরে কি আছে তোমাদেরকে একবার দেখাই। নবদ্বীপে আসলে কিন্তু তোমরা অনেক মন্দির দেখতে পাবে। তো চলো, এবার আমরা যাবো শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখতে। আর আমরা কিন্তু চলেও এসেছি। এটা হলো শ্যামকুণ্ড আর তার পাশেই রয়েছে রাধাকুণ্ড। এবার আমরা যাব সোনার গৌরাঙ্গ দেখতে। আর আমরা কিন্তু মন্দিরের ভিতরে চলেও এসেছি। আর ওই যে দেখতেই পাচ্ছ তোমরা সোনার গৌরাঙ্গ। নবদ্বীপ ধামে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে। আমরা কিন্তু সব মন্দির ঘুরতে পারিনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, বাড়িতেও ফিরতে হবে, কারণ আমরা দুটোই নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। তোমাদের সবাইকে রাধে রাধে।